প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। এই কোভিড প্যান্ডেমিকে আমরা সবাই আতঙ্কে রয়েছি। তারপরও আমাদেরকে বাঁচতে হবে, লেখাপড়া চালিয়ে যেতে হবে। সর্বোপরি আমাদের স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সুস্থ থাকতে হবে। তো এসে আমরা দেরি না করে আমরা ক্লাস শুরু করে দিই। তোমরা অবগত আছো, আজকে ক্লাস 9-এর জীববিজ্ঞান ক্লাস শুরু হবে। তো আমরা আজকে দেখি কি শুরু করতে পারি। তোমরাও একটু পর্দার দিকে তাকিয়ে থাকো। পরিচিতি তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি সূর্যের আলো থেকে আলো কোথায় পড়তেছে? পাতায় পড়তেছে। আবার অ্যারো দিয়ে দেখানো হচ্ছে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড পাতার মধ্যে প্রবেশ করতেছে, তার সঙ্গে কি যুক্ত হচ্ছে? পানি যুক্ত হচ্ছে। আবার দেখো এদিকে অক্সিজেন বের হয়ে আসতেছে। আবার দেখা যাচ্ছে শর্করা, এগুলো কিন্তু জীবের মধ্যে ছড়িয়ে পড়তেছে। কীভাবে? বায়ুমণ্ডলের সাহায্যে নয়, এই পাতা ভক্ষণ করে অথবা পাতায় উৎপন্ন যে শর্করাটা হয়েছে এটা বিভিন্ন প্রকারে প্রাণীর দেহে স্থানান্তরিত হচ্ছে। আমরা এখানে দেখি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি আলো এবং ক্লোরোফিলের সাহায্যে বিক্রিয়া ঘটিয়ে বা জারিত হয়ে 1 অণু গ্লুকোজ, 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন নির্গত হয়েছে। এই প্রক্রিয়াটাকে আমরা সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করছে বলতে পারবে তোমরা? হ্যাঁ, ঠিকই বলেছো, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করেছে। এই প্রক্রিয়ার নাম বলতে পারো তোমরা? হ্যাঁ, ঠিকই বলেছো, এই প্রক্রিয়াটার নাম হবে সালোক সংশ্লেষণ, ঠিক না? আচ্ছা, তো আমরা দেখি উত্তরটা মিলিয়ে দেখি। তাহলে সালোক সংশ্লেষণ, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হচ্ছে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে সেটা কি করতেছে? আলো এবং ক্লোরোফিলের সাহায্যে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ, 6 অণু পানি এবং 6 অণু কী করবে? অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে এই প্রক্রিয়া কি উৎপন্ন হচ্ছে? 1 অণু গ্লুকোজ বা শর্করা, 6 অণু পানি আর কি হচ্ছে? 6 অণু কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, দেখি তারপরে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। হ্যাঁ, এটা আমরা কিসের চিত্র দেখতে পাচ্ছি? তোমরা বুঝতে পারতেছো, পাতায় অবস্থায় যে মাইটোকন্ড্রিয়াটা রয়েছে এগুলাকে কি বলে? গ্রানাম চাকতি বলে, গ্রানাম বলে। এর মধ্যেই কিন্তু সংগঠিত হচ্ছে। এই পাঠ শেষে সালোক সংশ্লেষণের পর্যায়গুলো বলতে পারবে, পর্যায় দুটি ব্যাখ্যা করতে পারবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার শর্করা প্রস্তুতি ব্যাখ্যা করতে পারবে, কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ C3 ও C4 ব্যাখ্যা করতে পারবে। সালোক সংশ্লেষণ একটি দীর্ঘ প্রক্রিয়া। 1905 সালে ইংরেজ শরীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেছে। এই ভাগ দুটোকে বলা হচ্ছে একটা আলোক পর্যায়, আরেকটাকে বলা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ যেখানে আলোর প্রয়োজন পড়ে না। তাহলে আজকে আমরা দেখি এখন আলোক পর্যায়টা কি। এই প্রক্রিয়ায় এটিপি ও NADPH প্লাস H উৎপন্ন হয় এবং রূপান্তরিত শক্তি এই এটিপি এর মধ্যে সঞ্চিত হয়। এই রূপান্তরিত শক্তিটা কী হবে? এটিপির মধ্যে সঞ্চারিত হবে বা সঞ্চিত হবে বা জমা হবে। এটিপি ও NADPH প্লাস H সৃষ্টিতে কার ভূমিকা রয়েছে? কার ভূমিকা রয়েছে? হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা, ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল অণুর ভূমিকা রয়েছে। হ্যাঁ, আমরা দেখি এই যে একটা পাতার একটা অংশ নেওয়া হলো, এখানে পাতাটাকে ব্যবচ্ছেদ করে দেখা হলো। এখানে কতগুলো কি রয়েছে? একটা রক্ষী কোষ আর স্পঞ্জি মেসোফিল টিস্যু, স্পঞ্জি প্যারেনকাইমার টিস্যু, এই ধরনের টিস্যুগুলো রয়েছে। এরা কি করবে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে আর অক্সিজেনটা ত্যাগ করবে। এটা কিসের চিত্র? ক্লোরোপ্লাস্টের। এর কিন্তু প্রত্যেকটা একটা করে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের চিত্রটা এখান থেকে নিয়ে আসে। এইভাবে দেখা যায় ক্লোরোপ্লাস্টকে বিশ্লেষণ করলে কী কী অংশগুলো পাওয়া যায়।
এই গ্রানামে ক্লোরোফিল অণু শোষণকৃত ফোটন হতে শক্তি সঞ্চয় করে। শোষণকৃত ফোটন মানে কি? ফোটন হচ্ছে আলোক কণা, যেটা আলোক কণাটাকে গ্রহণ করতেছে এবং এখান থেকে শক্তি সঞ্চয় করে সেখানে আবার নতুন করে শক্তি উৎপন্ন করতেছে। তাহলে দেখা যাচ্ছে এখানে এডিপি একটা শক্তি ইনঅর্গানিক ফসফেট বা আইপি যুক্ত হয়ে কি হচ্ছে, এখানে এটিপিতে রূপান্তরিত হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে আর কি। এখানে এটিপির মধ্যে শক্তিগুলো সঞ্চিত হয়ে থাকতেছে। মুক্ত ফসফেট আইপি এডিপি এর সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এটা তোমরা সবাই দেখে নিচ্ছ। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে কি বলে? কে বলতে পারবে? হ্যাঁ, ঠিকই বলেছো। দেখি আমরা উত্তরটা, ফটোফসফোরাইলেশন। তো এটিপি তৈরি এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? ফটোফসফোরাইলেশন। সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয়? আমরা দেখতে পাচ্ছি এই যে পানিটা বিয়োজিত হয়ে যাচ্ছে। পানিটা বিয়োজিত হয়ে কি রূপান্তর, কিসে পরিণত হলো? একটা অক্সিজেন, একটা ইলেকট্রন, একটা হাইড্রোজেন। পানিটা বিয়োজিত হয়ে কি হলো? একটা অক্সিজেন, এক অণু, একটা ইলেকট্রন, এক অণু হাইড্রোজেন এ রূপান্তরিত হলো। এই প্রক্রিয়াকে কি বলে তোমরা বলতে পারবে? হ্যাঁ, ঠিকই বলেছো। দেখি তোমাদের উত্তরটার সাথে আমরা মিলিয়ে নেই। ফটোলাইসিস। পানির এই বিভাজনটাকে বলা হচ্ছে ফটোলাইসিস। এই প্রক্রিয়ায় এক অণু পানি বিভাজিত হয়ে এক অণু অক্সিজেন, এক অণু হাইড্রোজেন এবং একটি ইলেকট্রন উৎপাদন করবে। তাহলে ফটোলাইসিস প্রক্রিয়ার পরে কি ঘটে? কে বলতে পারবে তোমরা? হ্যাঁ, ঠিকই আছে। তাহলে আমরা দেখি তোমাদের উত্তরটার সাথে মিলিয়ে নেই। এই প্রক্রিয়াগুলো তুমি বলছো যে বাতাসে চলে যায়। তাহলে এই প্রক্রিয়াটা কী হবে? বাতাসে অক্সিজেনগুলো মিলিয়ে যাবে, যা ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কী হবে? এটিপিতে পরিণত হবে। অর্থাৎ এই শক্তিটা কোথায় সঞ্চিত থাকবে? এটিপি এর মধ্যে। আবার হাইড্রোজেন অণুটা কী হবে? এনএডিপিকে বিজারিত করে এনএডিপি এইচ আর এই হাইড্রোজেন এইচ যুক্ত হয়ে অর্থাৎ এনএডিপি এইচ প্লাস এইচ তৈরি করবে। এরপর শুরু হয় আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে আমরা দেখতেছি এতক্ষণ ধরে কি দেখলাম? উদ্ভিদরা আলোক প্রক্রিয়ায় যেভাবে শর্করা তৈরি করে, কিভাবে তারা এডিপি থেকে ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে শর্করা তৈরি করবে এবং কিভাবে ওই শর্করা থেকে আবার কি হবে? এটিপি থেকে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপিতে রূপান্তরিত হয়। আবার কি হচ্ছে? পানির বিভাজনের ফলে যে হাইড্রোজেন অণুটা উৎপন্ন হলো, সেই হাইড্রোজেন অণুটা কার সাথে যুক্ত হবে? এই যে এনএডিপি এইচের সাথে যুক্ত হয়ে এনএডিপি এইচ প্লাস এইচ উৎপন্ন করবে। কি সবাই বুঝতে পেরেছো? প্রয়োজনে তোমরা ভিডিওটি আরেকবার ডাউনলোড করে দেখবে। আলোক নিরপেক্ষ পর্যায়। এবার আসলাম আমরা আলোক নিরপেক্ষ পর্যায়। এর আগে আমরা কোন পর্যায়ে ছিলাম? হ্যাঁ, ঠিকই বলেছো, আলোক পর্যায়। তাহলে এবার আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক পর্যায়ে কি কি উৎপন্ন হয়েছিল মনে আছে তোমাদের? আচ্ছা, একটু স্মরণ করে দেখো। এটিপি ও এনএডিপি এইচ প্লাস এইচ এই দুটি কি আত্মীকরণ শক্তি উৎপন্ন হয়েছিল। এই পর্যায়ে এদের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। এই আলোক নিরপেক্ষ পর্যায়ে কী হবে? এদের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য উৎপাদন হবে। সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের 3টি গতিপথ আবিষ্কৃত হয়েছে, তাই না? তোমরা এর আগে একটু জেনেছো যে সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের পরে 3টি গতিপথ আবিষ্কৃত হয়েছে। তাহলে এই 3টি গতিপথের নাম কে কে বলতে পারবে? হ্যাঁ, ঠিকই বলেছে। দেখি আমরা একটু তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেই। একটাকে বলা হচ্ছে কি ক্যালভিন চক্র বা C3 গতিপথ। ক্যালভিন চক্র বা C3 গতিপথ। একটা হ্যাস ও স্ল্যাগ চক্র বা C4 গতিপথ। হ্যাস ও স্ল্যাগ চক্র বা C4 গতিপথ। আর একটা কি
ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। এটা অবশ্য আমাদের অধ্যায়ের একটু বাইরে চলে গেল, এই অধ্যায়টা নিয়ে আলোচনা নেই। তারপরেও তোমরা নামটা জেনে নিলে যে সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের পরে 3টি পথ উৎপন্ন হয়েছে, মানে পদ্ধতিটা 3টি। একটা হলো ক্যালভিন চক্র বা C3 গতিপথ, একটা হ্যাচ-স্ল্যাক চক্র বা C4 গতিপথ, আর একটা হলো ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। তাহলে আমরা দেখি একটা একটা করে। ক্যালভিন চক্র বা C3 গতিপথ। পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা দেখো প্রবেশ করতেছে। এটাকে কি বলা হচ্ছে? পত্ররন্ধ্র বা পাতার ছিদ্র। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা পাতার মধ্যে অসংখ্য কিন্তু কি রয়েছে? ছিদ্র রয়েছে। এই ছিদ্রকে কি বলে? পত্ররন্ধ্র। কোষে আবিষ্কৃত 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ। তাহলে এখানে কি আছে? 5 কার্বন বিশিষ্ট কি আছে? রাইবোলোজ আছে, তাই না? 1,5 ডাইফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়ে 6 কার্বন বিশিষ্ট কি করবে? অস্থায়ী কিটো অ্যাসিড। অস্থায়ী কী হবে? অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হবে। এই কিটো অ্যাসিডটা কি রাসায়নিক না জৈব? হ্যাঁ, ঠিকই বলেছো, জৈব অ্যাসিড। যেহেতু এটা জীবদেহের মধ্যে তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে আমরা কি দেখলাম? কোষে অবস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ। তাহলে এখানে 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ রয়েছে। 1,5 ডাইফসফেট এর সাথে কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়ে কি হবে? 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হবে। এটির সাথে সাথে ভেঙে 3 কার্বন বিশিষ্ট 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ 3PGA উৎপন্ন হয়। আর এই কারণে এর নামটা হয়ে গেল কি? C3 গতিপথ। তাহলে আমরা কি দেখতেছি? পাতায় অবস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজের সাথে 1,5 ডাইফসফেট যুক্ত হয়ে কি করবে? 6 অণু বা 6 কার্বন বিশিষ্ট 1 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে, এবং সেটা ভেঙে গিয়ে কি উৎপন্ন হবে? 3 কার্বন বিশিষ্ট অস্থায়ী ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে, অর্থাৎ 3PGA 3 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। আর এই জন্য এই গতিপথটার নাম হয়ে গেল C3 গতিপথ। কি বোঝা গেছে সবার? আর একটু মনোযোগ দিয়ে দেখবে। এই যে আমরা দেখতেছি, এটা কিসের চিত্র? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের চিত্র। এটাকে বলা হচ্ছে অক্সালো অ্যাসিটিকের চিত্র। এখানে অক্সিজেন বন্ড, হাইড্রোক্সাইড বন্ড, অক্সিজেন বন্ড, ফসফোগ্লিসারিক অ্যাসিডের হাইড্রোজেন বন্ড, মানে হাইড্রোক্সাইড, যেটাকে আমরা কি বলি? হাইড্রক্সিল বলি। হাইড্রোক্সাইড বন্ড, অক্সিজেন বন্ড। তাহলে এইভাবে আমরা কি দেখতে পেলাম? যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি ও NADP H+H ব্যবহার করে 3 PGA থেকে 3 ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করে। এখানে দেখো একটু জটিল বিষয়গুলো। 3PGA থেকে 3 ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোঅ্যাসিটোন ফসফেট তৈরি করবে। ব্যাপারটাকে জটিল মনে হচ্ছে না? জটিল, কিন্তু এটাকে আমাদের কি করতে হবে? ভালো করে বারবার অধ্যয়ন করে করে আমাদেরকে সহজে নিয়ে আসতে হবে, মাথার মধ্যে গেঁথে নিতে হবে। হ্যাঁ, একদিকে শর্করা ও অপরদিকে রাইবোলোজ 1,5 ডাইফসফেট তৈরি হতে থাকবে। তাহলে এটা এরপরে কি হবে? একদিকে শর্করা উৎপন্ন হবে, আর একদিকে রাইবোলোজ 1,5 ডাইফসফেট তৈরি হতে থাকবে। যেমন এখানে তোমরা আগে চিত্রটা দেখেছো যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করবে। সেটা কার সাথে? আলো এবং ক্লোরোফিল। এই ক্লোরোফিলটা কোথায় পাওয়া যাবে? পাতার মধ্যে অবস্থান করবে, তাই না? এই ক্লোরোফিলের সাথে যুক্ত হয়ে 1 অণু কি উৎপন্ন হবে? গ্লুকোজ। আর 1 অণু কি উৎপন্ন হবে? 6 অণু কি উৎপন্ন হবে? পানি। আর 6 অণু কি হবে?
অক্সিজেন। তাহলে দেখতেছি আমরা এটা শর্করা তৈরির একটা সমীকরণ। এটা তোমাদের খাতায় লিখে রাখতে হবে। এক অণু গ্লুকোজ তৈরিতে এই চক্রটি কতবার চলতে থাকবে? কে বলতে পারবে? এক অণু গ্লুকোজ তৈরিতে এই চক্রটি কয়বার চলতে থাকবে? কমস কম 3 বার চলতে থাকবে, তাই না? আচ্ছা, এবার দেখি আমরা ক্যালভিন চক্র বা C3 গতিপথ। এর চিত্রটা কীরকম? এই যে এটা কি তোমরা জানো কিসের চিত্র এটা? হ্যাঁ, ঠিকই বলেছো, এটাকে বলা হচ্ছে গ্রানাম চাকতি। এই গ্রানাম চাকতির মধ্যে কি হচ্ছে, আলোর যে ফোটনটা রয়েছে এই ফোটনটা বিক্রিয়া করবে পানি এবং অক্সিজেনের সাথে, পানির সাথে বিক্রিয়া করে এবং অক্সিজেনকে বিতাড়িত করতেছে, অর্থাৎ অক্সিজেনটা বায়ুমণ্ডলে আউট করে দিচ্ছে, বের করে দিচ্ছে। এখান থেকে শক্তি অর্থাৎ এটিপি উৎপন্ন হচ্ছে কেলভিন সাইকেলের মধ্যে স্থানান্তরিত হচ্ছে। তারপরে এখান থেকে উৎপন্ন হচ্ছে কি NADPH উৎপন্ন হয়ে এটা আবার কেলভিন চক্রের মধ্যে ধাবিত হচ্ছে। আবার কেলভিন চক্র থেকে পর্যায়ক্রমে দেখো ADP এবং ইনঅর্গানিক ফসফেট এটা আবার কি হচ্ছে লাইটের মধ্যে, অর্থাৎ এই যে আমরা গ্রানাম চাকতি দেখতে পাচ্ছি গ্রানাম চাকতির মধ্যে প্রবেশ করতেছে। আবার এখান থেকে কেলভিন সাইকেল থেকে আবার কি করতেছে NADPH প্লাস H এটা আবার গ্রানাম চাকতির মধ্যে যাচ্ছে। এইভাবে এক অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং এক অণু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। তাহলে এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি কোথায় সংঘটিত হচ্ছে? একটা উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে, অর্থাৎ সবুজ উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্টগুলো রয়েছে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এই চিত্রটা কিন্তু সংঘটিত হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা পাতা, গাছের পাতা থেকে এই পাতাটাকে যদি আমরা খুব সূক্ষ্মভাবে ডিসেকশন করি, ভাগ করি, তাহলে এই ভাগগুলোতে আমরা একটা ক্লোরোপ্লাস্ট দেখতে পাবো। ওই ক্লোরোপ্লাস্টটাকে যদি আরও জটিল মাইক্রোস্কোপের মধ্যে দেখি তাহলে এইভাবে গ্রানাম চাকতি এবং গ্রানাম ল্যামেলামগুলো দেখতে পাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে কালো কালো স্ফটিকগুলো, এগুলোকে কি বলে জানো তোমরা? এগুলোকে বলা হচ্ছে কোয়ান্টোজোম। এগুলোকে বলা হচ্ছে কোয়ান্টোজোম। এরাই কিন্তু ক্লোরোফিল উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে। এই চিত্রটা কার তোমরা দেখতে পেয়েছো? ক্যালভিন বেনসন কুক, হ্যাঁ, ডক্টরেট ডিগ্রি। কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের এই গতিপথ আবিষ্কারের জন্য 1961 সালে তিনি নোবেল পুরস্কার পান। এটা কিন্তু প্রথমে আলোচনা করা হয়েছিল। তারপর কি আছে? হ্যাস ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ। হ্যাস ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ। কার্বন ডাইঅক্সাইড বিজারণের এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হলো কত কার্বন বিশিষ্ট? কি মনে আছে তোমাদের? হ্যাঁ, ঠিকই বলেছে, 3 কার্বন বিশিষ্ট। এই যে অক্সালো অ্যাসিটিকের চিত্রটা দেখো তোমরা, হাইড্রোক্সিল বন্ড, অক্সিজেন বন্ড কয়টা? 3টা, আর হাইড্রোক্সিল বন্ড হলো 2টা। এটাকে বলা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, তাই এটিকে বলা হচ্ছে C4 গতিপথ। তাহলে প্রথম স্থায়ী পদার্থ কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট, আর এই কারণে এটার নাম হলো C4 গতিপথ। হ্যাস, বিজ্ঞানী হ্যাস এই গতিপথটা আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে বলা হচ্ছে হ্যাস সাইকেল। আমরা কিসের চিত্র দেখতে পাচ্ছি? এটা ইক্ষু, তাই না? ইক্ষু বা আখ। আর এটা ভুট্টা দেখছো তোমরা সবাই? ভুট্টার গাছ, হ্যাঁ সবাই দেখেছো। এই উদ্ভিদগুলোকে বলা হচ্ছে C4 জাতীয় উদ্ভিদ। তাহলে এই গাছের গঠনগুলো দেখে আমরা কি বলতে পারবো এরা একবীজপত্রী না দ্বিবীজপত্রী? হ্যাঁ, ঠিকই বলেছ, এরা একবীজপত্রী। তো যে সমস্ত উদ্ভিদগুলো বিশেষ করে একবীজপত্রী এবং তাদের পাতাগুলো কি থাকে? তির্যকভাবে অবস্থান করে। তির্যক বুঝো তো? ঠিক 45 ডিগ্রি অথবা 30 ডিগ্রি কোণ করে যে সমস্ত রেখাগুলো অবস্থান করে বা পাতাগুলো অবস্থান করে ওই পাতাগুলিকে বলা হয় কি? তির্যক পাতা। তাহলে যে ভুট্টার গাছ, আর কি আছে? কুশারের গাছ বা আখের গাছ, আর কি আছে? বাঁশ চিনো তোমরা তো, খেজুর গাছ তো চিনো। তো এই ধরনের উদ্ভিদগুলোকে বলা হচ্ছে কি? C4 গতিপথ। অর্থাৎ
একবীজপত্রী জাতের যতগুলো উদ্ভিদ রয়েছে প্রায় সবাই কিন্তু C4 গতিপথের উদ্ভিদ। এই উদ্ভিদগুলোতে কিন্তু সালোক সংশ্লেষণের হার বেশি, তাই না? কেন বেশি হয়? কারণ হলো এই গাছের পাতাগুলো তির্যকভাবে অবস্থান করে বলে এই যে সূর্যের আলোগুলো পাতার দুই পৃষ্ঠেই কিন্তু সূর্যের আলো পায়। আর এই পাতার দুই পৃষ্ঠে সূর্যের আলো পাওয়ার কারণে এদের কিন্তু কি হয়, সালোক সংশ্লেষণের হারটা বেশি হয়। এগুলোকে আমরা বললাম C4 উদ্ভিদ। কেন বললাম, কেন এরা C4 উদ্ভিদ, এটা কিন্তু তোমরা জেনে গেছো। তাহলে C4 উদ্ভিদ এদের সালোক সংশ্লেষণের হার বেশি কেন, আমি কিন্তু উত্তরটা বলে দিয়েছি আগে, এখন তোমরা বলতে পারবে কি? আচ্ছা, দেখি আরেকবার চেষ্টা করো। এদের পাতার উভয় পৃষ্ঠে সূর্যের আলো পড়ে, তাই এরা অর্থাৎ এদের সালোক সংশ্লেষণের হারটা তুলনামূলক বেশি। কোষে ক্লোরোফিলের পরিমাণ কেমন লক্ষ্য করে? একটা কোষের মধ্যে কতগুলো ক্লোরোফিল থাকতে পারে, কে বলতে পারবে? হ্যাঁ, ঠিকই বলেছ। একটা পরিণত পাতায় সাধারণত 300 থেকে 400টি পর্যন্ত ক্লোরোফিল থাকতে পারে, তাই না? তাহলে এই 300 থেকে 400টি ক্লোরোফিলের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়াটা অর্থাৎ C4-এর যে গতিপথের প্রক্রিয়াটা, C3-র গতিপথের প্রক্রিয়াটা এবং সালোক সংশ্লেষণ, শ্বসন সবগুলোই কিন্তু এই পাতার মধ্যেই সংঘটিত হতে থাকে। আচ্ছা, যে সমস্ত পাতায় অর্থাৎ একটা পূর্ণবয়স্ক পাতা যার মধ্যে 300 থেকে 400টি কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, তাদের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে সালোক সংশ্লেষণ ক্রিয়াটা সংঘটিত হয়, তাই না? তাহলে উত্তরটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখো এইভাবে। সালোক সংশ্লেষণের হার কেমন হবে, কেন, এই যেটা আমি উত্তরটা কিন্তু বলে দিয়েছি, এটা সুন্দর করে তোমাদেরকে খাতায় সাজিয়ে লিখতে হবে। সালোক সংশ্লেষণের হার কেমন হবে, আচ্ছা এইটাতেই আমরা যে প্রশ্নটা এর আগে জানলাম, সালোক সংশ্লেষণের হার বেশি কেন হচ্ছে, পাতার কি অবস্থার কারণে, তাহলে কি আমরা এগুলো দেখে এখন বলতে পারবো যে এই পাতাগুলোতে বা এই ধরনের উদ্ভিদগুলোতে সালোক সংশ্লেষণের হার বেশি হবে না কম হবে না স্বাভাবিক হবে? তো তোমরা একটু বাসায় ভালোভাবে চেষ্টা করবে, আমার কথাগুলো একটু মনে করবে এবং চিত্রগুলো দেখবে, দেখলে তাহলে কি করতে পারবে, তোমরা এর উত্তরগুলো সুন্দরভাবে লিখতে পারবে। তো সালোক সংশ্লেষণে ক্লোরোফিল ও আলোর ভূমিকা লিখো। এই কাজটা তোমরা জোড়ায় জোড়ায় করবে, 8 মিনিট সময় থাকবে। 2 জন যদি বাড়িতে থাকো তা 2 জন মিলে করবে, আর যদি পার্শ্ববর্তী তোমার বন্ধু থাকে তাকে ডেকে নিয়ে এসে 2 জন মিলে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। আলোক বর্ণালীতে কী কী আলো আছে দেখি আমরা, কী কী আলো আছে। সব আলোতে কি সালোক সংশ্লেষণ ভালো হয়? সব আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় কি না আমরা দেখি। এই যে আলোক বর্ণালী, আমরা সাধারণত জানি আলোর মধ্যে 7টি রং রয়েছে। এই 7টি রঙের মধ্যে যে রঙগুলো বেশি বেগুনি আকার ধারণ করে তাদের মধ্যে কি থাকে, জ্যান্থোফিল এবং আলফা রশ্মি, বিটা রশ্মি এইগুলো বেশি পরিমাণ থাকে। এই কারণে ওদের কিন্তু কি হয় না, সালোক সংশ্লেষণে তেমন সহযোগিতায় আসে না। তাছাড়া যে সমস্ত আলোক ফোটনের কী হবে, তরঙ্গ দৈর্ঘ্য 500 থেকে 700 এর মধ্যে সীমাবদ্ধ, ওই সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে কিন্তু সালোক সংশ্লেষণের হারটা বেশি হয় এবং স্বাভাবিক থাকে। আলোক তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন তোমাদের মূল্যায়নের জন্য এই প্রশ্নগুলো থাকবে। ফটোফসফোরাইলেশন কি? আমরা প্রথমে আলোচনা করেছিলাম, তোমরা একটু মনে করার চেষ্টা করবে। ফটোলাইসিস কি? ওই যে এক অণু পানি বিভক্ত হয়ে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রনে পরিণত হলো, ওগুলো একটু মনে করবে। পানি বিয়োজিত হয়ে কি কি উৎপন্ন হয় আমি তো বলেই দিলাম। C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদ কি? তাহলে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো বাসায় ভালো করে একটু লেখার চেষ্টা করবে। এখানে যে শব্দগুলো আমরা
ব্যবহার করেছি, নতুন নতুন শব্দ এগুলো রয়েছে। ফটোলাইসিস, কিটো অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারালডিহাইড, ডাইহাইড্রো অ্যাসিটোন ফসফেট, এগুলো কিন্তু সব ক্লাস 9-এর নতুন শব্দ। এগুলো সম্পর্কে আরও বিস্তারিত পাবে তোমরা কোথায়? রসায়নে, জৈব রসায়ন যখন পড়বে ওই জৈব রসায়নে কিন্তু এগুলো পেয়ে যাবে। এটা কিসের চিত্র? হ্যাঁ, ঠিকই বলেছো, একটা ক্লোরোপ্লাস্টের চিত্র। এটা কয়েকবার আমরা দেখেছি ছবিতে। এটাকে কি বলে? এই অংশটা কি, এর কাজ কি? এই অংশটাকে কি বলে বলেছিলাম না? ল্যামিলাম। আর এটাকে কী বলে? গ্রানাম। তাহলে গ্রানামের গঠন এবং কাজ, ল্যামিলামের গঠন এবং কাজ, এগুলো সুন্দরভাবে খাতায় লিখবে। আলোক পর্যায়ে এর ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে এই যে ক্লোরোপ্লাস্টের আমরা চিত্র দেখলাম, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে এর ভূমিকা কি, কিভাবে এরা কাজ করে, সম্পূর্ণ ফিচারটি আরেকবার দেখে তোমরা উত্তরগুলো সুন্দরভাবে লিখবে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই।